শেখ হাসিনার মামলায় তারই সাথে একজন অপরাধী যিনি অপরাধ করেছেন তিনি স্বীকার করছেন যে কিভাবে এই অপরাধটা ডিজাইন করা হয়েছে, কিভাবে শেখ হাসিনার কাছ থেকে তিনি অপরাধ পেলেন এবং তিনি কিভাবে অপরাধে জড়িত হলেন, এবং সমস্ত সাক্ষী, ভিডিও ডকুমেন্ট, অডিও ডকুমেন্ট এটা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হয়েছে, সবাই সাক্ষ্য দিয়েছে। এই সাক্ষ্যের ভিত্তিতে যখন সাধারণ মানুষের অন্তরে রায় কিন্তু দুইভাবে হয়েছে। একটা হলো কোর্ট একটা রায় প্রদান করে, আর একটা হলো মানুষের অন্তরে একটা রায় দেয়। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলায় আদালত রায় দিয়েছিল, কিন্তু মানুষের অন্তর রায় দেয় নাই বলেই মানুষ রাস্তায় নেমে প্রাণ দিয়েছে। আর শেখ হাসিনার মামলায় যেটি কোর্ট রায় দিয়েছেন ওটি মানুষের অন্তরেই ওই একই রায় প্রকাশ হয়েছিল বলেই একটা মানুষ রাস্তায় প্রতিবাদ করে নাই, একটা মানুষ রাস্তায় নেমে আসেনি, বরং যারা নেমে এসছে তারা উৎসাহে উদ্দীপনায় নেমে এসছে, ন্যায় বিচার পাওয়ার আনন্দে নেমে এসছে, শহীদ পরিবাররা নেমে এসছে, আহতরা নেমে এসছে, ন্যায় বিচার পেয়েছে সেখানে। এটা হলো দুইটার পার্থক্য। আরো অসংখ্য ঘটনা আছে যেটা সময়ের স্বল্পতার কারণে বলছিলাম। একজন সাক্ষী যে চাক্ষুষ সাক্ষ্য দিয়েছিল আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে, যার জন্মই হয়েছিল 1972 সালে, একজন সাক্ষী সাক্ষ্য দিতে এসছেন, কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলছেন। আমাদের আইনে বলা আছে যে সাক্ষীকে যখন জেরা করা যাবে তখন অযথা জেরা করা যাবে না, তবে একটা পয়েন্টে জেরা করা যাবে, সেটা হলো ক্রেডিবিলিটি, যে একটা মানুষ 50 বছর আগের ঘটনা বলতে আপনার সামনে আসছেন, তিনি সত্যবাদী কিনা। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনার বিরুদ্ধে কি কোনো মামলা ছিল? বললো হ্যাঁ, একটা মামলা ছিল। কি মামলা? কলা চুরি করে আমার বিরুদ্ধে সাজা হয়েছে। এইরকম একটা সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তিকে 50 বছর পরের একটা ঘটনা এনে সাক্ষ্য দিল, এরকম ভাবে মামলাগুলো করা হয়েছে। ধরেন আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে না? এই মামলায় 300, 500, 1000 আসামি করা হয়েছে না? এর মধ্যে অসংখ্য ভুল আসামিও তো আছে। আমরা ডিফেন্স টিমের পক্ষ থেকে চ্যালেঞ্জ করেছিলাম যে 1971-এর পরে আজ পর্যন্ত 1971-এর ঘটনার সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জড়িত মর্মে কোনো একটা মামলা, কোনো একটা জিডি, কোনো একটা অভিযোগ, কোনো একটা বক্তব্য আপনারা দেখান যেটা ইমিডিয়েট আফটার অকারেন্স হয়েছিল, 72 থেকে 75-এর মধ্যে হয়েছিল। অন্তত একটা মামলায় 500 আসামি, তার মধ্যে একটা নাম্বার, ওনার 500তম নাম্বারে ওনার নামটা ছিল, এরকম একটা ঘটনা দেখাতে পারেনি, একটা জিডিও দেখাতে পারেনি, যেটা আমরা এখন হলে পারবো। 10,000 স্বাধীনতা বিরোধী রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছিল 2015। আপনারা জানেন যে সেটা ছাপানো হয়েছিল সরকারি নথি থেকে, যে যাদের বিরুদ্ধে ওই সময় মামলা হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল, তারা যেন এই মামলার এই ঘটনা জানে। আপনারা জানেন যে সেই সময়ের চিফ প্রসিকিউটরের নাম সেই রাজাকারের তালিকা। একদিন জজ সাহেবরা হাসি করে বলছিলেন যে ট্রাইব্যুনালে যখন মামলার তালিকা আসে তখন লেখা হয় যে চিফ প্রসিকিউটর ভার্সেস আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, অথবা যে কোনো রাজাকারের নাম লিখে বলা হয় চিফ প্রসিকিউটর বনাম রাজাকার। তো যখন চিফ প্রসিকিউটরের নামই রাজাকারের তালিকায় আসলো, তখন একজন জজ সাহেব বলছেন যেখানে লেখা উচিত ছিল যে রাজাকার বনাম রাজাকার। সেরকম একটা ট্রাইব্যুনাল আমরা দেখেছি। এখন আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করবো, সেটা হলো যে ওই ট্রাইব্যুনালের সাথে এই ট্রাইব্যুনালের পার্থক্যটা কি? একটাই কথা, সেটা হলো 2024-এর গণঅভ্যুত্থানের পরে সেই ট্রাইব্যুনালের আইনকে আমরা সংশোধন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে এসেছি। সেই সময় ট্রাইব্যুনালের আইনে পরিষ্কার করে বলা ছিল যে এটা বাংলাদেশের ডোমেস্টিক ট্রাইব্যুনাল, মানে অভ্যন্তরীণ ট্রাইব্যুনাল, এখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা নেই এবং প্রয়োজন নেই। 2024-এর গণঅভ্যুত্থানের পরে আইন সংশোধন করে পরিষ্কার করে বলা হয়েছে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এখানে রোম স্ট্যাটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে, এবং সেই আইন অনুযায়ী আমরা এখনকার বিচার করছি, যেটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং পৃথিবীর যে কোনো আদালতে আমরা চ্যালেঞ্জ করছি।